জাতীয় পার্টির মহাসচিবের একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড। যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয় এবং সুষ্ঠু ভোট হয় তাহলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসনে ভালো ফল করতে পারে। জাতীয় পার্টি 244টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল, এর মধ্যে প্রায় 200টির মতো বৈধ হয়েছে। আপিল শেষে আরও 20 থেকে 25টি আসনের প্রার্থী যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সব মিলিয়ে দলটি 220 থেকে 240টি আসনে নির্বাচনে অংশ নিতে পারবে। আরেকটি খবর আছে, নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদের এবং জাতীয় পার্টির একাংশ আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আমরা দুটি অংশ জানতে পারলাম, একটি হচ্ছে যে শামীম হায়দারের পাটোয়ারি বক্তব্য, আর একটি হচ্ছে হাইকোর্টের রুল জারি করেছে। আপনাদের একটি দাবি ছিল যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আমরা এটি আগেও বলেছি, এই যে সরকারের যে প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং সরকার আসলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় কিনা বা চাইলেও আসলে সেটা মন থেকে চায় কিনা, এই প্রশ্নগুলো এর আগেও বারবার আসছে, এখনও আসছে, ভবিষ্যতেও আসবে বলে আমরা কিন্তু তাদের এই কর্মকাণ্ড দেখেই এটা বুঝতে পারছি। যেমন ধরেন, আওয়ামী লীগকে যে কারণে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে বা আওয়ামী লীগকে যে কারণে আজকে ধরেন যে একটা নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছে, সে একই দোষে তো জাতীয় পার্টিও দোষী। তাহলে আপনি আওয়ামী লীগকেও নির্বাচনে নিয়ে আসেন, আওয়ামী লীগকে বাদ রাখছেন কেন? জাতীয় পার্টিকে নিয়ে আসেন, আওয়ামী লীগ কেন বাদ থাকবে? মানে এটা বড় একটা প্রশ্ন, এটা ধরেন যে হাসির বিষয় না, এটা অনেকে মনে করতে পারে। আপনি একজন অপরাধীকে নির্বাচনে ধরেন যে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন, আরেক অপরাধীকে আপনি ধরেন যে নির্বাচনের বাইরে রাখবেন, এটা তো হতে পারে না। এক দেশে দুই আইন, এক দেশে দুই সিস্টেম তো চলতে পারে না। তা আজকে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে, জাতীয় পার্টি ওই প্রধান নির্বাচন কমিশনের সাথে মিটিং করছেন, তারা বক্তব্য দিচ্ছেন, এগুলোই তো আমাদের কাছে একটা বিব্রতকর একটা অবস্থা। মানে এই কথাগুলো শুনতে হচ্ছে, তারা আসলে মানে এটা কি একটা অবস্থা। আমরা এর আগেও বলেছিলাম যে আগামী নির্বাচন যে একটা মেটিকুলাস প্ল্যানের মধ্য দিয়ে হতে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ হচ্ছে জাতীয় পার্টির অংশগ্রহণ। এবং এটাও আমরা এর আগেও বলেছি, জাতীয় পার্টির অংশগ্রহণটাও মেটিকুলাস প্ল্যানের অংশ। অফকোর্স তাহলে জাতীয় পার্টি মানে কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন সিস্টেম থেকে, বা কোন মানে ইয়াতে কিভাবে, মানে জাতীয় পার্টিকে কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা সুযোগ আছে? আর যদি জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ থাকে তাহলে আওয়ামী লীগের সুযোগটা নাই কেন? এই প্রশ্ন আমরা করতে পারি না? তাহলে আওয়ামী লীগের সুযোগ দেন। এই প্রশ্ন তো এই কারণেই আসছে। তো সুতরাং আজকে জাতীয় পার্টিকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, তার মানে এটা 100% একটা মেটিকুলাস প্ল্যানের একটা অংশ। এবং এখানে এমনও আমরা জানি বা এরকমও ধরেন যে আলোচনা হচ্ছে বা হয়েছে অতীতে, যে জাতীয় পার্টিকে নিয়ে তারা একটা বড় ধরনের গেম খেলতে চায়। জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে তারা ধরেন যে ভালো একটা চেয়ারে বসাতে চাই, দায়িত্ব দিতে চাই, পার্লামেন্টে ধরেন যে অপোজিশন বানাতে চাই ইত্যাদি। এরকম তো এই আলোচনাগুলো তো বিরোধী দল তাহলে কি জাতীয় পার্টি হয়ে যাবে? কি হয়ে যাবে না যাবে না এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে। মানে এই পরিকল্পনা তো তাদের রয়েছে। পরিকল্পনা যদি না থাকতো তাহলে তো জাতীয় পরিকল্পনা ওই যে যারা যে প্ল্যানের মধ্য দিয়ে কাউকে ক্ষমতায় আনার ধরেন যে যেটা বাস্তবায়নের অলরেডি প্রক্রিয়া চলমান বা প্রক্রিয়াধীন, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো তো তারাই করতেছে। তা না হলে তো এই আলোচনা ধরেন যে আসার কথা না। জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, আসলে দেখেন আমরা তো আগে থেকে বিরোধিতা করছি, তারাও করেছে, 11 দলীয় জোটও করেছে, বাকিরা কেন করে না? বাকিরা কেন এই বিষয়ে নিশ্চুপ? তাদের স্বার্থটা কি এখানে? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। স্বার্থ না থাকলে তারাও তো কথা বলতো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, দ্যাট মিনস আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তারাও করতে পারবে না, একবারে হিসাব ক্লিয়ার। কিন্তু তারা এখানে নিশ্চুপ কথা বলছে, দ্যাট মিনস আওয়ামী লীগ পারছে না, বাট তাদের সহযোগীরা অন্তত নির্বাচনে অংশগ্রহণ করে তাদের পারপাস যদি কিছুটা তারা সার্ভ করতে পারে, হয়তো তারা এটা চাই, এটাই তাদের পরিকল্পনার অংশ। তো এটা হলে তো কারো জন্যই মঙ্গলজনক হবে না। আমি তো এমনও আশঙ্কা করছি যে আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগকে ওপেন করে দেবে, ওপেন করে দিয়ে ধরেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম চালাবে, আবার দেশে ধরেন যে নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবে তারা। আমি আশঙ্কা করছি এবং আমি দেখতে পাচ্ছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি একবারে নিয়ার ফিউচার, যেটাকে বলে নিকট ভবিষ্যতেই এই ঘটনা ঘটতে যাচ্ছে। জামায়াত ইসলাম ক্ষমতা আসলে কি নিশ্চয়ই সেটি আমি সেটা জানি না, ওটা ওনারা বলতে পারবেন। হ্যাঁ, তবে আমি কেন জানি দেখতে পাচ্ছি একবারে নিয়ার ফিউচার আওয়ামী লীগ ওপেন হয়ে যাবে, আবার দেশে ধরেন যে যা হওয়ার তাই হবে, আবার একটা গণ অভ্যুত্থান হবে, বিপ্লব হবে, একবারে খুব কাছাকাছি সময়, বেশি দূরে যাবে না, খুব অল্প সময়ের মধ্যে গণ অভ্যুত্থান হবে, আবারও মরতে হবে, রক্ত ঝরাতে হবে, আবারও আমাদের আগের মতো করে ধরেন যে লড়াই সংগ্রাম করতে হবে। এবং এটা খুব, এখন আমি তো আসলে মনে করি যে এদেশের তরুণদের ওই
গণ অভ্যুত্থান বা ওই বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, নেওয়া দরকার, অন্য ডানে বামে না তাকিয়ে। কারণ যে সুযোগ আমাদের হাতে আসছিল সেটা তো আমরা ব্যর্থ হয়েছি। যেমন ধরেন এই কথাগুলো এই জন্যই বলছি, এগুলো দেশের জনগণের জানা উচিত। গণতন্ত্রের মেইন থিমটা কি? ডেমোক্রেসি মানে হচ্ছে নানান পথ নানান মত থাকবে, বহু মত থাকবে, এটার নামে কিন্তু ডেমোক্রেসি। কিন্তু আপনি যখন নানান পথ নানান মতকে ধরেন যে ভিনিশ করে দিয়ে একবারে সব আপনার ভিতরে নিয়ে চলে আসবেন, আপনার পেটের মধ্যে নিয়ে চলে আসবেন, তাহলে তো ডেমোক্রেসির যে একটা ওয়াইড স্পেস এটা তো নষ্ট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। আপনি তরুণদের কথা বলছিলেন যে তরুণরা কেন বিলীন হয়ে যাচ্ছে অন্যের মাঝে। না, তরুণদের এখানে দোষ আছে, তবে সেই দোষটা আমি মেজর হিসেবে দেখছি না। যেমন তরুণরা তো রাজনীতিতে অপরিপক্ক। তরুণ মানে কি, ও সবেমাত্র নবীন আসছে রাজনীতির মাঠে, এখন পুরো দায় যদি ওর মাথায় আমি চাপিয়ে দিলে তো ইনজাস্টিস হয়ে যাবে। যেমন আজকে ধরেন বড় দল হিসেবে এখন বিএনপি 1 নম্বরে আছে, তারপরে হয়তো বা জামাত বা অন্যান্য দলগুলো বড় দল হিসেবে। তো বিএনপির উচিত কি? বিএনপি যদি আপকামিং পাওয়ার পার্টি হিসেবে নিজেদের তারা মনে করে যে আমরা ক্ষমতায় আসবো বা সম্ভাব্য আমরা এই ক্ষমতায় আসার সবচাইতে বড় শক্তি যদি বিএনপিরা মনে করে থাকে, তো বিএনপির উচিত ছিল বিএনপির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ডেমোক্রেসির স্বার্থে বাংলাদেশের নানান পথ নানান মতকে জারি রাখা। এখন বিএনপি কি করছে দেখেন, যে অন্যান্য ছোট দল যারা বা ধরেন যে ছোট দলের বড় নেতা, এদেরকে ধরেন যে তারা তাদের দলীয় মার্কায় নিয়ে আসতেছে। গণ অধিকার পরিষদের তো আমরা দেখেছি আমাদের যে সাবেক সাধারণ সম্পাদক চলে গেছে, আমাদের দল যায় নাই, মানে আমাদের এক নেতা চলে একটি বড় পোস্ট। বাট আমাদের দলের আমরা যারা নির্বাচন করছি 104 জন প্রার্থী আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা কিন্তু সবাই আমাদের সভাপতি সহ দলীয় মার্কাই অর্থাৎ ট্রাক মার্কা নিয়ে আমরা নির্বাচন করছি। তো এই যে দেখেন, মানে আপনাদের সাধারণ সম্পাদক কি আবার কখনো ফিরে আসতে পারেন? সে চাইতে পারে বা নাও চাইতে পারে, সেটা তো তার বিষয়। দল তাকে নেবে কিনা সেটা দলের সিদ্ধান্ত, দল তাকে গ্রহণ করবে কিনা দলের, ধরেন যেটা তো আমি বলতে পারি না, এটা দলের সিদ্ধান্ত। সে আসতে চাইলেও দল তাকে অ্যাকসেপ্ট করবে কিনা বা গ্রহণ করবে না, যাই হোক সেটা ভবিষ্যৎ বলে দেবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেখানে বিএনপি বড় দল হিসেবে বিএনপির উচিত ছিল যে এই ছোট দলগুলোকে তাদের পেটের মধ্যে না ঢুকিয়ে বরঞ্চ তাদের জায়গায় রেখে দিয়ে তাদেরকে ইম্পাওয়ার্ড করা, শক্তিশালী করা। ধরেন যে তুমি তোমার মার্কা নিয়ে নির্বাচনটা করো, আমরা তোমাকে সাপোর্ট দিব, সহযোগিতা করবো, তুমি যাতে জিতে আসতে পারো। ও যদি ওর মার্কা নিয়ে জিতে আসতে পারে তাহলে ওখানে কিন্তু একটা ভোকাল থাকলো, একটা জায়গা থাকলো। ভবিষ্যতে আপনার একটা ধরেন যে কোনো গঠনতান্ত্রিক যে সমালোচনা, কনস্ট্রাকটিভ যে মানে ক্রিটিসিজম, এটা কিন্তু জারি থাকবে। আর গঠনতান্ত্রিক সমালোচনা যদি আপনি সহ্য করতে না পারেন, সেই স্পেস যদি আপনি না রাখতে পারেন, তাহলে ডেমোক্রেসি কিন্তু সামনে আবারও মুখ থুবড়ে পড়বে কিংবা বাধাগ্রস্ত হবে। আমরা যে গণতন্ত্র বিনির্মাণের স্বপ্ন দেখছি, এটা তো হবে না ভাই। যে আমরা শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের শাসন আমলকে কেন বারবার ক্রিটিসাইজ করছি, গালি দিচ্ছি, যে 74 সালে শেখ মুজিবুর রহমান সব দলমল ভিনিশ করে বাকশাল কায়েম করলো, গণমাধ্যম সব ভিনিশ করে একদলীয় একটা মত প্রকাশ, মানে তাদের ওই যে 4টা পত্রিকা, কেন আমরা বলছি? তো একই প্রবণতা যদি এখনো থাকে, এই জিনিসটা কিন্তু আমাদের দেশের জন্য, জনগণের জন্য অ্যালার্মিং, এটা ভালো লক্ষণ নয়। এই যে আজকে যে বা যারা ধরেন যে নিজের সাইনবোর্ড বিলিয়ে দিয়ে ওই যে ধরেন যে বড় দলের মার্কায় যাচ্ছেন, এটা কোনোভাবে উচিত হচ্ছে না। আর বড় দলের উচিত, এখন ধরেন ছোট দলগুলোকে আপনি টানছেন, ওরা কেন চলে আসছে, এই অভিযোগটা করছে যে আমি আপনাকে চাইলাম আপনি কেন চলে আসবেন। আরে ভাই, সে তো আসবেই, সে তো দুর্বল, যে ক্ষুধার্ত, তাকে যদি আপনি খেতে দেন সে খাবেই। এখন ভালো না মন্দ ওটা তো ওই সময় বিচার বিশ্লেষণ করার সুযোগ থাকে না। বরঞ্চ বড় দল হিসেবে বড় দলের এই চিন্তাটা থাকা উচিত যে আমি যেহেতু ক্ষমতায় আসবো, আমাকে যেহেতু দেশ চালাতে হবে 5 বছর, আমি যাতে ভালোভাবে দেশটা চালাতে পারি, আমার সমালোচনা যাতে থাকে জারি মাঠে, এই জন্য আমার এই নানান মত নানান পদগুলোকে আমার রাখতে হবে। কিন্তু এই কাজগুলো করা হচ্ছে না। এই কাজগুলো না করার কারণে আমি কিন্তু আসলে একটা অ্যালার্মিং ধরেন যে পরিস্থিতির আমি দেখতে পাচ্ছি, এটা কারোর জন্য আসলে মঙ্গলজনক হবে। আমরা